বাঙালিয়ানা প্রদোষের সংবাদে স্বাগত। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। চলতি মাস থেকে একীভূত ইসলামী ব্যাংকগুলোর গ্রাহকরা 2 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। ভবিষ্যতেও সব টাকা পাওয়া যাবে না। তারেক রহমান বললেন, একটি দল ৭১-এ লাখ লাখ লোক হত্যা করে, এখন তাদের যাচাই করতে বলছে। মুক্তিযুদ্ধের সময়ে মানুষ তাদের যাচাই করেছে। রংপুরে স্ত্রীসহ মুক্তিযোদ্ধাকে বাড়িতেই গলা কেটে হত্যা। আজ 7 ডিসেম্বর 1970 সালের এই দিনে বাংলার মানুষ ব্যালটের শক্তিতে পরিবর্তন করেছিল নিজেদের ভাগ্য। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। একীভূত প্রক্রিয়ায় থাকা 5 ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন। চলতি সপ্তাহ থেকে তাদের টাকা ফেরত দেওয়া শুরু হতে পারে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। একজন আমানতকারী তাদের ব্যাংক হিসাবে জমা 2 লাখ টাকা পর্যন্ত পাবেন। বাংলাদেশের ব্যাংকের ব্যবস্থাপনায় আমানত বীমা তহবিল থেকে এই টাকা দেওয়া হবে। সমস্যাগ্রস্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করা হচ্ছে। ইতিমধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ব্যাংকটি সমস্যাগ্রস্ত ওই 5 ইসলামী ব্যাংককে অধিগ্রহণ করবে। কি প্রক্রিয়ায় এই টাকা ফেরত দেওয়া হবে ও কারা কারা এই টাকা ফেরত পাবেন তা নিয়ে একটি স্কিম প্রণয়নের কাজ করছে বাংলাদেশ ব্যাংক। টাকা ফেরতের আগে এই স্কিম প্রকাশ করা হবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, যেসব গ্রাহকের হিসাবে 2 লাখ টাকা পর্যন্ত আছে তারা চাইলে পুরো টাকা উঠিয়ে নিতে পারবেন। যাদের হিসাবে 2 লাখ টাকার বেশি টাকা আছে তারা সর্বোচ্চ 2 লাখ টাকা পাবেন। বাকি টাকার বিষয়ে পরে সিদ্ধান্ত দেবে কেন্দ্রীয় ব্যাংক। ওই গ্রাহকের আমানতের বাকি টাকার উপর মুনাফার হার নতুন করে নির্ধারণ করে দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দল ৭১-এ লাখ লাখ মানুষকে হত্যা করলেও এখন জনগণের কাছে ভোট চায়। তারা একেবারের জন্য নিজেদের যাচাইয়ের আহ্বান জানালেও জনগণ 1971 সালেই তাদের দেখেছে। তখন তারা গণহত্যার পাশাপাশি মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। এখন আবার বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করছে। তিনি বলেন, যারা বেহেশতের টিকিট বা অন্য কিছুর কথা বলছে তাদের বিষয়ে জনগণকে বোঝাতে হবে। 7 ডিসেম্বর রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ করার পরিকল্পনা শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, সামনে আমাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। নানা ষড়যন্ত্র হচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করলে এসব ষড়যন্ত্র বানচাল হয়ে যাবে। দেশকে সামনে নিয়ে যেতে হলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 8.29%। অক্টোবরে এই হার ছিল 8.17%। 2024 সালের বছরের নভেম্বরে এ হার ছিল 11.38%। আজ রবিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে চিত্র উঠে এসেছে। বিবিএস এর তথ্য অনুযায়ী 1 মাসের ব্যবধানে খাদ্যপণ্যের মূল্যস্ফীতিও কিছুটা বেড়েছে। চলতি বছরের নভেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 7.36%, যা আগের মাস অক্টোবরে ছিল 7.08%। খাদ্য বহির্ভূত খাতে নভেম্বরে মূল্যস্ফীতির হার কিছুটা কমে 9.08% দাঁড়িয়েছে, যা আগের মাস অক্টোবরে ছিল 9.13%। গত বছরের নভেম্বরে এই হার ছিল 9.39%। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নেওয়ার সময় এবার 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। রোববার নির্বাচন কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বিকালে তফসিলের আগে ও পরের কাজ সহ ভোট প্রস্তুতির সার্বিক বিষয়ে তুলে ধরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এই তথ্য জানিয়েছেন। সাধারণত সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট নেওয়া হয়। কদিন আগের মক ভোটিং এর অভিজ্ঞতার পর এবার ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানো হলো। 1971 সালের ডিসেম্বর
ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার বিজয়ের ক্ষণগণনায় আজ 7ই ডিসেম্বর। এদিন ভোরে ভারতীয় ৩৬ সেনা সিলেট বিমানবন্দরে অবতরণ করে। ফলে বিমানবন্দর মিত্র বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে। মুক্তিবাহিনী সিলেটের দরবস দখল করে এবং ভারতীয় বাহিনীর সাথে সম্মিলিতভাবে সিলেটের দিকে অগ্রসর হয়। মেজর শাফায়েত জামিল তৃতীয় বেঙ্গলের 2টি কোম্পানি এবং ডাউকি সাবসেক্টর ট্রুপস সহ রাধানগর নিয়ন্ত্রণে নিয়ে গোয়াইনঘাট হয়ে সিলেট বিমানবন্দরের দিকে অগ্রসর হয়। বেলা 11:30 নাগাদ ভারতীয় 9ম ডিভিশনের প্রথম কলামটি উত্তর দিক থেকে যশোর ক্যান্টনমেন্টের কাছে এসে পৌঁছায়। পাক সেনাদের কোনো প্রতিরোধ না পেয়ে বিস্মিত হয়। কিছুক্ষণ পর তারা বুঝতে পারে যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে সব পাক সৈন্য পালিয়ে গেছে। পলায়নের সময় পাক বাহিনী বিপুল অস্ত্র শস্ত্র, রেশন এবং কন্ট্রোল রুমের সামরিক মানচিত্র ফেলে রেখে যায়। মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী যৌথভাবে কুড়িগ্রাম শহরে পাক বাহিনীর অবস্থানে ভারী ও দূরপাল্লার কামান আক্রমণ করে। পাক বাহিনী তেমন মোকাবিলা না করেই কুড়িগ্রাম ত্যাগ করে। এদিন মুক্তিবাহিনী অগ্রসর হয়ে ঝিনাইদহ দখল করে। দর্শনার দিক থেকে ভারতীয় বাহিনীর সাথে যোগ দিয়ে মুক্তিবাহিনী চুয়াডাঙ্গার দিকে অগ্রসর হয়। খবর পেয়ে সন্ধ্যায় পাক বাহিনী চুয়াডাঙ্গার মাথাভাঙা নদী ব্রিজটি উড়িয়ে দিয়ে চুয়াডাঙ্গা শহর এবং আলমডাঙ্গা ছেড়ে কুষ্টিয়ার দিকে চলে গেলে চুয়াডাঙ্গা সম্পূর্ণ শত্রুমুক্ত হয়। 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল ও সাবসেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এদিন মংলা ও সুন্দরবনের বিশাল এলাকা পুরোপুরি শত্রুমুক্ত করে। এদিকে জেনারেল নিয়াজি রাওয়ালপিন্ডি হেডকোয়ার্টারে যুদ্ধের রিপোর্ট দিয়ে এক বার্তায় উল্লেখ করেন, সৈন্যরা দিনাজপুর, রংপুর, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লাকসাম, চাঁদপুর ও যশোরে প্রবল চাপের মুখে রয়েছে। গত 17 দিনে যে সব খণ্ডযুদ্ধ হয়েছে তাতে জনবল ও সম্পদের বিচারে আমাদের ক্ষয়ক্ষতি বেড়ে গেছে। রাজাকারদের অস্ত্র সহ সটকে পড়ার সংখ্যা বাড়ছে। আমাদের নিজেদের ট্যাঙ্ক, ভারী কামান ও বিমান সমর্থন না থাকায় পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। রাত 10টায় ভারতীয় বেতার কেন্দ্র আকাশবাণী থেকে হিন্দি, উর্দু এবং পশতু ভাষায় ভারতীয় সেনাপ্রধান জেনারেল শ্যাম মানেকশ বাংলাদেশে দখলদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন, তোমাদের বাঁচার কোনো পথ নেই। মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী বাংলাদেশকে মুক্ত করার জন্য তোমাদের ঘিরে রেখেছে। তোমরা যে নিষ্ঠুর আচরণ করেছ তাতে তারা প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। অনেক দেরি হবার আগেই তোমরা আত্মসমর্পণ করো। রংপুরের তারাগঞ্জে নিজ বাড়ি থেকে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার কুরশা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকায় ওই বাড়ি থেকে 7 ডিসেম্বর রোববার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। নিহত ব্যক্তিরা হলেন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়। সকাল 7:30টার দিকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা মই বেয়ে নিহত দম্পতির বাড়ির ভেতরে ঢোকেন। প্রধান দরজার চাবি নিয়ে দরজা খোলার পর ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায়ের ও রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা। পরে খবর পেয়ে পুলিশ আসে। তারাগঞ্জ থানার এসআই আবু সাইয়ুম বলেন, প্রাথমিকভাবে দুজনকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা পাওয়া যাচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে 7 ডিসেম্বর রোববার আটক করা হয়েছে। তার বাসার সামনে থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সরকার উৎখাতে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে যে মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী গ্রেপ্তার হয়েছেন, সেই মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।
গত এপ্রিলে জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ, তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশে বড় বিভাজনের একটা পথ তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন একটা গোষ্ঠী মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায়। 7 ডিসেম্বর রাজধানী খামারবাড়িতে বিএনপির দেশ করার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন। বাংলাদেশের মানুষ ধর্মভীরু উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা অবশ্যই ধর্মকে মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে সমাজকে বিভাজন করা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি বাংলাদেশের সব ধর্মের মানুষ একসঙ্গে বাস করবে। 1971 সালে স্বাধীনতার যুদ্ধের মূল ভিত্তি ছিল সবার বাংলাদেশ। আওয়ামী সরকারের আমলে টানা 10 বছর রাষ্ট্রপতি থাকা আব্দুল হামিদের বিরুদ্ধে নিজ ভবন সংলগ্ন এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে। শুধু অভিযোগ নয়, যাচাই বাছাই শেষে তা আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্তও নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতির অভিযোগে বাংলাদেশের ইতিহাসের সাবেক রাষ্ট্রপতি হিসাবে প্রথম হুসেইন মোহাম্মদ এরশাদকে দুদকের মুখোমুখি হতে হয়েছিল, তাকে সাজাও ভোগ করতে হয়েছিল। আব্দুল হামিদ হচ্ছেন দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি দুর্নীতির অভিযোগে দুদকের মুখোমুখি হচ্ছেন। জানা গেছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিকুঞ্জ 1 আবাসিক এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধন প্রকল্প বাবদ আব্দুল হামিদ রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি ও অবৈধ সম্পদ অর্জন করেছেন। এমন অভিযোগে এরই মধ্যে তার বিরুদ্ধে অনুসন্ধান টিম কাজও শুরু করেছে। একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, উৎসবমুখর নির্বাচন হওয়া কতটা গুরুত্বপূর্ণ তার উজ্জ্বলতম উদাহরণ 1970 সালের নির্বাচন। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সাংবিধানিক, নৈতিক ও ন্যায্যতার প্রশ্নে যৌক্তিক ও জুৎসই উত্তর নিহিত আছে এই নির্বাচনের ফলাফলে। এই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এই নির্বাচন নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখবেন সংবাদ শেষ হওয়ার পর। রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে জুলাই গণ অভ্যুত্থানে নিহত 114 জন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উত্তোলন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার 7 ডিসেম্বর সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শিবগতুল্লাহ তথ্য জানান। তিনি বলেন, মরদেহ শনাক্ত পরিবারের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে এই উত্তোলন কার্যক্রম আন্তর্জাতিক প্রোটোকল মেনে পরিচালিত হচ্ছে। ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে শহীদের পরিচয় নির্ধারণ করা হবে। এ কাজে ফরেনসিক বিশেষজ্ঞ লুই ফন দে ব্রাইটার সহ ফরেনসিক নৃবিজ্ঞানীদের একটি দল অংশ নিচ্ছেন। ভারতের গোয়া রাজ্যের উত্তরাঞ্চলের আরপোরা এলাকায় একটি জনপ্রিয় নাইট ক্লাবে বড় ধরনের অগ্নিকাণ্ডে পর্যটক সহ অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশকে উদ্ধৃত করে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, রোববার প্রায় মধ্যরাতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ক্লাবটিতে আগুন লাগে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের ভাষ্য অনুযায়ী এই আগুনে বেশ কয়েকজন পর্যটক ও রান্নাঘর কর্মী মারা গেছেন। মুখ্যমন্ত্রী তার পোস্টে 23 জন নিহতের কথা বললেও পরে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, আরপোরা রোমিও লেনের ওই নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তাদের জানানো প্রাথমিক তথ্য অনুযায়ী আরও প্রায় 50 জন আহত হয়েছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে, আর তাদের গোয়া মেডিকেল কলেজে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। কিম মিন সিওক যখন 2016 সালের জুনের 90 সেকেন্ডের একটি শিশুদের গানের ভিডিও ক্লিপ প্রকাশের অনুমোদন দেন, তখন তার ধারণাই ছিল না যে তিনি কি প্রকাশ করছেন। এটি 16 বিলিয়ন বা 1600 কোটিরও বেশি ভিউ পেয়ে বিশ্বব্যাপী আলোড়ন তোলে। ইউটিউবে সর্বকালের সবচেয়ে বেশিবার দেখা ভিডিওতে পরিণত হয়। আর অবিশ্বাস্য রকমের আকর্ষণ সৃষ্টি করা সেই গানটি ছিল বেবি শার্ক। এটি কেবল ছোট বাচ্চাদেরকে মোহিত করেনি, ভিডিও ক্লিপটি স্রষ্টা পিঙ্ক ফং এর জন্য কয়েকশো মিলিয়ন ডলারের মিডিয়া ব্যবসা গড়ে তোলার ভিত্তিও স্থাপন করেছে। পিঙ্ক ফং সম্প্রতি দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারে যুক্ত হয়েছে, যেখানে তাদের শেয়ারের দাম আত্মপ্রকাশের সময় 9% বেশি বেড়েছে।
যার ফলে পিঙ্ক ফংয়ের মূল্যায়ন এখন $400 মিলিয়নেরও বেশি। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। মালদ্বীপে অনুষ্ঠিত ক্যারম বিশ্বকাপে বাংলাদেশ একটি রৌপ্য আর একটি ব্রোঞ্জ পদক পেয়েছে। সুইস লিগের ফাইনালে ভারতের খেলোয়াড় আব্দুল আলিফের কাছে বাংলাদেশের হাফিজুর রহমান হারেন। টিম ইভেন্টে মালদ্বীপকে হারিয়ে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। সপ্তম ক্যারম বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে অংশ নেন হাফিজুর রহমান, হেমায়েত মোল্লা, আনিস আহমেদ, বাসু দাস, আফসানা নাসরিন, ফারজানা বানু, শামসুন নাহার মাকসুদা ও আসিয়া সুলতানা। পুরুষ দ্বৈতের খেলায় বাংলাদেশ ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে হেরেছে। বাংলাদেশের দুই খেলোয়াড় হাফিজুর ও হেমায়েত একটি করে স্লাম করেন। বাঙালিয়ানা প্রদর্শের সংবাদ শেষ হলো। ধন্যবাদ। 60 দশকের শেষ আর 70 দশকের প্রান্তভাগে 6 দফা দাবি হয়ে উঠেছিল বাংলার মানুষের প্রাণের দাবি। ব্রিটিশ ম্যাগনা কার্টার মতোই আওয়ামী লীগের 6 দফা হয়ে উঠেছিল এই অঞ্চলের মানুষের ভাগ্য নিয়ন্তা। এর মধ্যে এলো পাকিস্তানের সাধারণ নির্বাচন, যে নির্বাচনেই ঠিক হবে পাকিস্তানের ভবিষ্যৎ। এটি ছিল পাকিস্তানের স্বাধীনতার পর প্রথম সাধারণ নির্বাচন, আর এটি ছিল বাংলাদেশের স্বাধীনতার আগে অনুষ্ঠিত একমাত্র নির্বাচন। 300টি সাধারণ নির্বাচনী এলাকায় ভোট হয়, যার মধ্যে 162টি আসন পূর্ব পাকিস্তানে এবং 138টি আসন পশ্চিম পাকিস্তানে। আরও 13টি আসন নারীদের জন্য সংরক্ষিত ছিল, যার মধ্যে 7টি ছিল পূর্ব পাকিস্তানে এবং 6টি ছিল পশ্চিম পাকিস্তানে। সংরক্ষিত আসনের সদস্যরা জাতীয় পরিষদের সদস্যদের দ্বারা নির্বাচিত হতো। পূর্ব পাকিস্তানে গণ আন্দোলনের প্রেক্ষাপটে 1969 সালের মার্চ মাসে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন আইয়ুব খান। এরপর সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খান দায়িত্ব গ্রহণ করে সামরিক শাসন জারি করেন। তারপর ইয়াহিয়া খান পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করেন। 6 দফা কর্মসূচি ছিল আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার প্রধান অবলম্বন। 1966 সাল থেকেই আওয়ামী লীগ 6 দফা কর্মসূচিকে তাদের প্রধান রাজনৈতিক কর্মসূচি হিসেবে তুলে ধরে। আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন যে নিজেকে পূর্ব পাকিস্তানের একছত্র নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র রাস্তা। পুরো 70 সাল জুড়েই ছিল নির্বাচনী আমেজ ও তৎপরতা। যদিও চীনপন্থী কমিউনিস্টরা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়। স্মৃতিচারণামূলক শতাব্দী পেরিয়ে বইতে রাজনীতিবিদ হায়দার আকবর খান রনু লিখেছেন, তৎকালীন পূর্ব পাকিস্তানে শেখ মুজিব, আওয়ামী লীগ ও 6 দফার পক্ষে যে জোয়ার উঠেছিল তার সামনে দক্ষিণপন্থী দলগুলো দাঁড়াতেই পারছিল না। শুধু নির্বাচন নয়, তারও প্রায় 4 বছর আগে থেকে বঙ্গবন্ধু 6 দফা দাবি নিয়ে জনমত গঠন করতে থাকেন। নির্বাচনী প্রচারের সময় 6 দফার বিষয়টি মুখ্য হয়ে ওঠে। প্রচারণার সময় বেশ কয়েকবার তিনি বলেন, এই নির্বাচন হবে 6 দফার পক্ষে রেফারেন্ডাম বা গণভোট। পূর্ব পাকিস্তানে 162টি আসনের মধ্যে আওয়ামী লীগ 160টি আসনে জয়লাভ করে। পূর্ব পাকিস্তানের বাকি 2টি আসনের মধ্যে যারা জয়লাভ করেছিলেন তাদের একজন হলেন নুরুল আমিন এবং অপরজন চাকমা রাজা ত্রিদীপ রায়। অন্যদিকে পশ্চিম পাকিস্তানে 138টি আসনের মধ্যে 81টি আসনে জয়লাভ করে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পাকিস্তান পিপলস পার্টি জয়লাভ করে। সেই নির্বাচনের মাধ্যমে পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমান এবং পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টো একছত্র নেতা হয়ে ওঠেন। এই নির্বাচনের ফলাফল নির্দেশ করে পাকিস্তানের 2টি অংশের জনগণের মধ্যে চিন্তাধারার পার্থক্য অনেক বেশি। নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করার পর আবার নতুন করে সংকট শুরু হয়। জুলফিকার আলী ভুট্টো নিজেকে পশ্চিম পাকিস্তানের নেতা হিসেবে দাবি করেন। অন্যদিকে পূর্ব পাকিস্তানের নেতা হয়ে ওঠেন শেখ মুজিবুর রহমান। ভুট্টো প্রশ্ন তোলেন, একটি প্রদেশে জয়ী হয়ে কিভাবে পুরো পাকিস্তানের শাসনাভার শেখ মুজিবের হাতে তুলে দেয়া হয়? ভুট্টোর এই অবস্থানের কারণে শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। বঙ্গবন্ধুকে সরকার গঠনে আহ্বান করার পরিবর্তে ইয়াহিয়া খান 1971 সালের 1 মার্চ জাতীয় পরিষদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। এর প্রতিবাদে পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন শুরু হয়। 25 মার্চ রাতে গণহত্যা চালায় পাকিস্তান সেনাবাহিনী এবং শুরু হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ।